চরমপন্থা মাথাচাড়া দিলে ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। সার্বভৌমত্ব নিয়ে আপোষ নয়, হুঁশিয়ারি জামায়াতের। দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান এনসিপির। বগুড়া পুলিশ লাইন্সেও ছিল আয়নাঘর। কথিত জঙ্গি আর আওয়ামী বিরোধীদের আটকে রেখে চলত অমানবিক নির্যাতন। চাঞ্চল্যকর তথ্য গুম কমিশনের। আওয়ামী লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ সালমান এফ রহমানের। 4 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। চরমপন্থা ও উগ্রবাদ মাথাচাড়া দিলে দেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক নেতাদের সম্মানে দলটির ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার জাতীয় ঐক্য জানিয়ে জামায়াত নেতা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয়। আর রাজনীতিকদের মতো পার্থক্য থাকলেও দেশের স্বার্থে দলগুলোকে এক থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। ভিন্ন মতাদর্শ, ভিন্ন দল এক হয়েছেন পবিত্র মাহে রমজানে ইফতার আয়োজনে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন জামায়াত ইসলাম, নাগরিক ঐক্য, এলডিপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচনের কথা আমরা পরিষ্কার করে বলছি, এই জন্য ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিভাবে হবে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার হচ্ছে জাতীয় ঐক্য। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয়। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তাদের। নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত ডালপালা মেলবে। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। ভারতের দালালি করে কোনো লাভ হবে না। অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই, আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠবে। একটি কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন। আমি মনে করি যে 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন, যদি চরমপন্থা ও উগ্রধর্মীয় মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তবে দেশে গণতন্ত্রের কবর রচনা হবে। ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা, এমনকি 2-1টি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে সুযোগ নেবে ফ্যাসিবাদ শক্তি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিকভাবে উৎসাহী না হয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির
ডাক্তার শফিকুর রহমান। মানুষের কল্যাণে যাতে আইনজীবীরা কাজ করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে সামাজিক ন্যায় বিচারের চরম অভাব। কোরআনের আইনের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। ইয়েস, দুনিয়া আপনি পারবেন, কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না। সেই দিন আপনি আটকা পড়ে যাবেন। আপনারা বিচারকের অংশ, আপনারাই তো বলেন বার এবং বেঞ্চ মিলে বিচার। সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক, আইনজীবী, ভিকটিম সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করলেন রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ বলছেন, সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত ফয়সালা হওয়া উচিত। আপিল বিভাগেও খালাসের রায় বহাল থাকার প্রত্যাশা আসামি পক্ষের। এদিন অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাবরকে গ্রেফতার থেকে 17 বছর সাজা দেওয়া সহ সব প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন আদালত। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার খবর আসে বুধবার সকালে। এমনকি সেই আপিল শুনানির জন্য সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়। অনেকেরই প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন রাষ্ট্র আপিলে গেল? যদিও আসামিপক্ষের আইনজীবীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তারা বলছেন, সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত ফয়সালা আসা উচিত। তবে খালাসের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালত এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয় 11 জনের। হাইকোর্টে এসে সব আসামি খালাস পান। এদিন অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অবৈধ ঘোষণা করা হয়েছে 17 বছরের কারাদণ্ডের রায়। তার আইনজীবীরা বলছেন, বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় বাবরকে অস্ত্র মামলা দিয়ে ফাঁসানো হয়। এই 1-11 সরকারের জন্য এটিও একটি বড় শিক্ষা হয়ে থাকলো যে এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে হ্যারাস করলে, সাজিয়ে মামলায় আসামি করলে তার শেষ পরিণতি ভালো হয় না। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। আইনজীবীরা বলছেন, 11 সময়ে বেগম জিয়া সহ যে কজন রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছেন সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সেই বিষয়ে 23 এপ্রিল সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। তার আইনজীবী বলছেন, দেশে বিদেশে হেয় করতেই প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয় দুদক। বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলামুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেয়ার 4 দিন পর অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর এভাবে মামলা প্রত্যাহারের কারণে বিব্রত হন এই নোবেল জয়ী। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন তিনি।
বুধবার ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সে বিষয়ে শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার বক্তব্যও শোনেন আপিল বিভাগ। 23 এপ্রিল এ বিষয়ে রায়ের দিন ধার্য করা হয়েছে। মামলা উইথড্র করাটা সঠিক হয় নাই, এটা আদালতের উপরে একটা অবৈধ চর্চা করা হয়েছে। সুতরাং এটা আদালতের নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের জাজমেন্টের চার্জ ফ্রেমের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আসছি। হাইকোর্ট এটা রিজেক্ট করেছে বিগত গভর্নমেন্টের সময়। আমরা এখানে আপিল করেছি ইন টাইম। সুতরাং এই আইনের প্রক্রিয়ায় মামলাটা নিষ্পত্তি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন, দেশে বিদেশে নেতিবাচক বার্তা দিতে সবার অগোচরে তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নিয়েছিল দুদক। কোনো আমাদেরকে নোটিশ করলেন না, ধার্য তারিখও ছিলেন না। তারপরে আবার একই দিনে আদালত, সেই আদালত যে আদালত আমাদেরকে সময় দেয় নাই বিগত সরকারের সময়, সে একই ডেটে আবার মামলাটা প্রত্যাহার করলেন। আমরা এই সমস্ত জিনিসটা দেখতেছি আসলে পূর্ববর্তী সরকারের অনুগত ব্যক্তিরাই এই ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলামুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বগুড়া পুলিশ লাইন্সেও ছিল আয়নাঘর। কথিত জঙ্গি ও আওয়ামী বিরোধীদের দমন করতে আটকে রাখা হতো এই গোপন বন্দিশালায়। সাজানো হতো ক্রস ফায়ারের নাটক। এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গুম কমিশন। ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘ সময় নিয়ম বহির্ভূতভাবে আটকে রেখে করা হতো অমানবিক নির্যাতন। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালির রিপোর্ট। 2016 সালের 28 মে বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইলে বাবার সঙ্গে এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নেয় তুহিন মোল্লাকে। আটকের পর সবজি ব্যবসায়ী তুহিনকে প্রথমে বগুড়া গোয়েন্দা পুলিশ ও পরে পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে থাকা বন্দিশালায় আটকে রাখা হয়। ওই 13 দিন পর আমার ছেলের ওজার মধ্যে কালো আসাইলো, তা কার মধ্যেই থসে, তা সে লাশ মনে করেন পয়সা গেছে। 6টা গুলি করছে আমার ছেলে, শরীরে হাত পা ভাঙিছে, তার ইয়ে করে ফেলে দিয়েছে, তাই লড়তে পারিনি, ফুলে গেছিল আমার লাশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে, বন্দিশালায় আটক রাখার 12 দিন পর তুহিনকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তাকে গাইবান্ধার পল্লী চিকিৎসক দীপ্তি হত্যা মামলায় সন্দেহভাজন জিএমবি সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এজাহারে নাম না থাকা তুহিনকে জিজ্ঞাসাবাদেও জড়িত থাকার প্রমাণ পায়নি সিআইডি। পরদিন 10 জুন গাইবান্ধার গোবিন্দগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় তুহিন। করার পরে আমি ওই মামলার সাথে জড়িত থাকার তার কাছে আমি কোনো কিছু পাইনি। অভিযোগ আছে, নওগাঁর মান্দার আনোয়ারা রিমা দম্পতিকে একই বছরের 11 এপ্রিল আটকের পর পুলিশ লাইন্সের বন্দিশালায় রাখা হয়। 4 মাস পর 4 আগস্ট কারাগারে কয়েদি থাকা রিমা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করেন। সেই সন্তান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর 3 দিন পর রাজশাহীর বাগমারায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হন বগুড়ায় বন্দিশালায় আটক থাকা আনোয়ার। উপরে পা ঝুলা থিয়া টাঙ্গা থিয়া মারতো, ঝালের আপনি পানি গরম করতো, গরম পানি করে ওখানে ঝাল মিক্সার করতো, করে নাকে ঢালা দিত, অনেকে কারেন্ট শর্ট দিত। বগুড়া পুলিশ লাইন্সের বন্দিশালায় আটক ছিলেন এমন একাধিক বন্দী জানান নির্যাতনের কথা। আমাদের যেখানে রাখা হতো সেখান থেকে বাইরে একটা মন্দির দেখা যেত। এত মাঠ ছিল ওরা, মানে লোহা এবং মানে বড় মোটা মোটা মনে হয় যে কোনো ভারী কিছু দিয়ে মারছিল, পা গুলো মনে হয় যে খুলে যাচ্ছিল। সারা রাত আমার ওই বাচ্চাকে কোলে নিয়েই রাত্রি যাপন করতাম। গত 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 7 সদস্য বগুড়া পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরে 4 মাস সংবাদ সম্মেলনে গুম কমিশন বগুড়ায় বন্দিশালা ছিল বলে জানায়। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হচ্ছে। গত 8 মার্চ গুম কমিশন বগুড়ার সাবেক 4 পুলিশ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। আব্দুল্লাহ আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাট থাকার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও বিপুল অর্থ সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। এদিকে ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে 7,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার কেলেঙ্কারিতে নাম এসেছে সালমান এফ রহমানের। গেল কয়েক মাস ধরে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে যেয়ে বেরিয়ে আসছে থলের বিড়াল।
দুদকের তথ্য বলছে 2015 সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন সালমান এফ রহমান। ছেলে শায়ন এফ রহমানকে বানান ভাইস চেয়ারম্যান। বাবা ছেলে মিলে নতুন নতুন প্রতিষ্ঠান খুলে সেসব প্রতিষ্ঠানে ঋণ নিয়ে সেই টাকা বিনিয়োগ করত বেক্সিমকো গ্রুপে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে 2375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সালমান এফ রহমানের বিরুদ্ধে। যদিও দুদকের অন্য একটি নথির তথ্য বলছে অন্তত 14টি কাগজী প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন 7,129 কোটি টাকা। এ ঘটনায় ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আমার আইডিয়া নেই, আমি এখানে আসছি নতুন এসেছি, আমি আসছি 6 মাস হয়েছে। আইএফআইসি ব্যাংক পিএলসি কর্তৃক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে আত্মসাতের অভিযোগে অনুসন্ধানটা রয়েছে এবং এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুস সুবহান গোলাপের যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ ও 97 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি সহ অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইসলামী ব্যাংক থেকে এসালাম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 1092 কোটি টাকা আত্মসাতের মামলায় 20 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সফরটি 2 দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। রাজধানীর বনশ্রীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক এই রায় দেন। জানা যায় 2021 সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাসায় আরবি পড়াতে গিয়ে 7 বছরের শিশুকে ধর্ষণ করে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। এই ঘটনায় খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। পটুয়াখালীর দুমকুইতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আছে অপর অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী 2 জনকে আসামি করে থানায় মামলা করেছে। এজাহার অনুযায়ী 18 মার্চ সন্ধ্যায় নানির বাড়িতে যাওয়ার সময় কিশোরীকে পথে একা পেয়ে জোরপূর্বক একটি বাগানে নিয়ে ধর্ষণ করে 2 আসামি সাকিব ও সিফাত মুন্সি। পরে ভুক্তভোগী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। মামলার পর পুলিশ সাকিবকে গ্রেফতার করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। একজন অলরেডি গ্রেফতার হয়েছে, বাকিটা আমরা আমাদের ইয়েতে আছে, আমরা চেষ্টা করতেছি করার জন্য। আমরা আশা করি যে আইডেন্টিফাই করে এটা আইডেন্টিফাই হয়ে যাবে এবং যে কালপিট সে আইনের হাতে শুধু। খালাসি পুলিশের অভিযান চলছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। আশা করছি দ্রুতই তারা আইনের কাছে সোপর্দ হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সকল যে যেখানে আছে সেই পর্যায় থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভোলার মনপুরায় নির্মাণাধীন বেড়ি বাঁধের কাজকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হন ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার। স্থানীয়রা জানান, বুধবার সকালে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নুরুদ্দিন বাজারে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়ি বাঁধের কাজ নিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষ। এতে আহত হন রাশেদ সহ অন্তত 10 জন। তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত রাশেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে মৃত্যু হয় রাশেদের।
সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত সাবেক ওয়ার্ড ছাত্রদল নেতা কবির হোসেন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। পুলিশ জানায় গত মঙ্গলবার বিকেলে ইউনিয়নের বাজারে ইফতার মাহফিলের আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতা রওশন আলী। অন্যদিকে একই সময় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন আব্দুল করিম মোল্লা। দুই গ্রুপের ইফতার মাহফিল থেকে সৃষ্টি হয় উত্তেজনা। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আহত হন অন্তত 7 জন। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 10 জন। পুলিশ জানায় রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে 8 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরের সঙ্গে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা রবিনের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে রবিনকে তুলে নিয়ে একটি অফিসে আটকে রেখে মারধর করে মনিরের লোকজন। বিষয়টি জানতে পেরে রবিনের লোকজন এসে তাদের উপর হামলা চালায়। পরে অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধ সহ 11 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে হাসিবুর নামে এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রবাসের সময় আরও থাকছে। এক্সাইটেড আছে, আমরা প্ল্যান আছে, ইনশাআল্লাহ আমরা উইন করব। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই। সময় সংবাদকে হামজা। টিম ইন্ডিয়াকে হারিয়েই শুরু করতে চান লাল সবুজ ফুটবলের নতুন অধ্যায়। ঈদযাত্রার আগাম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় ফাঁকা রেলওয়ের কাউন্টারগুলো। তবে সামনে এসেছে বারবার অনলাইনে হিট করেও টিকিট না পাওয়ার ভোগান্তি। এদিকে সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সমন্বয় সভার আয়োজন করে পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো। অতীতের চেয়ে ব্যতিক্রমী এক ঈদযাত্রা উপহার দেওয়ার আশ্বাস শ্রমিক নেতাদের। যাত্রা নির্বিঘ্ন করতে সাদা পোশাকে থাকবে পুলিশ। টিকিটের জন্য হাহাকার, দীর্ঘ লাইন। 2 দিন আগে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার আক্ষেপ আর প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানো নিয়ে শঙ্কা। সঙ্গে টিকিট কালোবাজারির চোখ রাঙানি। কয়েক বছর আগের কমলাপুর রেল স্টেশনের চিত্র এমন হলেও এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ফাঁকা টিকিট কাউন্টার, কমেছে কালোবাজারির দৌরাত্ম্য। তবে হাজির হয়েছে বারবার অনলাইনে হিট করেও টিকিট না পাওয়ার ভোগান্তি। পুরোটাই অনলাইন না করে কিছু অংশ যদি লাইনে দাঁড়িয়ে বা কাউন্টার থেকে টিকিট দিত, সেটা মনে হয় সর্বসাধারণের জন্য ভালো হতো। আমরা এই বটম ফোন ব্যবহার করি, কিন্তু আমরা তো অনলাইন ব্যবহার করি না, রেজিস্ট্রেশন করি নাই। আমাদের তো ভোগান্তি, আমরা তো টিকিট পাচ্ছি না। এমন সব ভোগান্তি এড়াতে আবার কেউ কেউ আগেই ছাড়ছেন ঢাকা। বলছেন ঝামেলা মুক্ত থেকে ঈদ কাটাতে চান প্রিয়জনের সঙ্গে। পর গেলে অনেক ভিড় হবে, বাচ্চাকে নিয়ে উঠতে হবে না ট্রেনে, আর এখন তো জ্যাম কম, এর জন্য আগে যাইতেছি। পরে টিকিট পাওয়া অনেক কষ্ট, অনিশ্চিত হয়ে যায়, একটু নির্ঝঞ্ঝাট ভাবে চলে যাচ্ছি। পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা আগে ফ্যামিলি রেখে আসি, পরে আমি আবার যাই। এদিকে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস কাউন্টারে সমন্বয় সভার আয়োজন করছে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টরা। এ সময় অতীতের চেয়ে ব্যতিক্রমী এক ঈদযাত্রা হবে বলে নিশ্চয়তা দেন তারা। এছাড়া যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। ভাড়া বেশি নিয়েছে এমন কোনো অভিযোগ আমরা না শুনি। শুনতে পেলে সেই কোম্পানি শাস্তির আওতায় আসবেন, সেই শ্রমিক শাস্তির আওতায় আসবেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় এক নিরাপদ ব্যতিক্রম ঈদ যাত্রার আয়োজন করা হবে। গুটি কয়েক ব্যক্তি বিশেষের অন্যায় কাজের জন্য গোটা দেশের কাছে আমাদের সুনাম নষ্ট করতে দিতে পারি না। এদিন প্রশাসনের পক্ষ থেকে বাস মালিক শ্রমিকদের উদ্দেশ্যে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ সহ চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়। কেউ চাঁদাবাজি করে আমরা কঠোর
আমরা ট্রাফিক পুলিশের কাছে অস্ত্র দিয়েছি শুধু ছিনতাইকারী বা ইত্যাদি প্রতিরোধ করার না, এটা কমিশনার স্যারের নির্দেশ আছে, কোথাও চাঁদাবাজ দেখলে তাদেরকেও ধরতে হবে। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, তাদেরকে আমরা এদের সঙ্গে নামাবো, তারাও কিন্তু উপস্থিত ওই স্পটেই বা অফিসে বিচার করে জেল দিয়ে পাঠিয়ে দিতে পারবে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রায় দুর্ভোগ কমাতে সব মহলের সহায়তা চান বক্তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দেশি ব্র্যান্ডের পোশাককে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা, দামে ও মানেও সন্তুষ্ট তারা। ঈদ কেনাকাটায় রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জে ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে দেশীয় ব্র্যান্ডের পোশাক। ঐতিহ্যবাহী নকশা ও আধুনিক ট্রেন্ডের সমাহারে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের পোশাকে নিখুঁত কারুকাজে ফুটিয়ে তুলেছে উৎসবের ছোঁয়া। প্রোডাক্ট অবশ্যই ভালো, প্রাইস এবং কোয়ালিটি দুইটা যদি কম্পেয়ার করি ইটস দ্য বেস্ট। প্রাইস মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। মূল্য ছাড় সহ গিফট কুপনে ক্রেতারা পাচ্ছেন নানা ধরনের পুরস্কার জেতার সুযোগ। রাইট নাও আমি যেটা নিয়েছি সেটা অফারেই নিয়েছি। কুপনের মাধ্যমে সে আমাদের একটা রয়্যাল এনফিল্ড বাইক অথবা একটা ডাবল ডোরের ফ্রিজ অথবা ঢাকা টু কুয়ালালামপুর কাপড়ের টিকিট জিতে নিতে পারবে। আবহাওয়াকে গুরুত্ব দিয়ে ভিসকস সিল্ক, নিট, ডেনিম, জ্যাকার্ড কটনের আরামদায়ক কাপড়ই প্রাধান্য পেয়েছে এবারের ঈদের পোশাকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আগামী বাজেট হবে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী। উন্নয়ন বাজেটে স্থান পাবে না অপ্রয়োজনীয় প্রকল্প। দুপুরে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় কথা জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের ভাতা বাড়ানোর ইঙ্গিত দেন। জানান মূল্যস্ফীতি, ব্যাংকের স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বাজেট করা হবে। বলেন, এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে। প্রতি বছরই বাজেট প্রস্তুত করার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সরকার। সেখান থেকে পাওয়া বিভিন্ন মতামত, পরামর্শ যাচাই বাছাই করে সুপারিশ গ্রহণ করা হয়। বুধবার অর্থ মন্ত্রণালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নেন গণমাধ্যমের সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা। উঠে আসে অর্থনীতির সংকট ও সমাধানের উপায়। ফাঁপা অর্থনীতির ভঙ্গুর দশা থেকে প্রাথমিক ধাক্কা অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছে বলে মত দেন গণমাধ্যম কর্মীরা। তবে শুধু বাজেটের আকার না বাড়িয়ে অপচয় রোধ করার উপর গুরুত্ব দেওয়া হয়। গৃহস্থলী কাজের অর্থনৈতিক স্বীকৃতি, বিনিয়োগ, কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় সরকার। এনবিআর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার শুরু করা হবে। বাকি সংস্কার পরবর্তী সরকার এসে করবে। বাজেট না হয় কিছুটা ইনোভেশন থাকে, সেটা পরবর্তী কারণ। অতএব আমাদের চ্যালেঞ্জগুলো আপনার কাছে মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ থেকে আপনার কাজ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোটো ব্যবসা বলুন, কর্মসংস্থান আমাদের ব্যবসাতে বড় সংস্কার আমরা করবো, এনবিআরের সংস্কার করবো, ট্যাক্সগুলির বাসা যায়, করাপশন কীভাবে কমা যায়, ট্যাক্স কালেকশন করবো। অর্থ উপদেষ্টা জানান, এমনভাবে বাজেট করা হবে যা কোনো রাজনৈতিক সরকার ছুঁড়ে ফেলে দিতে পারবে না। বাজেটটা আমরা বাস্তবমুখী করবো, বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, মূল্যস্ফীতি কমাতো, সাথে যেমন আয় যেন বাড়ে, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না এবং বাড়বে। এছাড়া 2026 সালের মধ্যেই এলডিসি উত্তরণের পরিকল্পনার কথা জানান অর্থ উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের নেওয়া ঋণের অর্থ শিগগিরই ফেরত আসছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান। বুধবার রাজধানীর বাংলা মোটরে জনতা ব্যাংক কার্যালয়ে আয়োজিত ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলনে কথা জানান তিনি। এ সময় ব্যাংকের তারল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এসআলম গ্রুপের খেলাপি ঋণের টাকাও দ্রুতই ফেরত পাওয়া যাবে। সম্মেলনে আগামীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মর্তুজা ও সিএফও মোহাম্মদ নুরুল আলম। রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে পুনরায় জিয়া উদ্যান করা হয়েছে। বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব নাইলা আহমেদ স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। চলতি মাসের 11 তারিখ রাষ্ট্রপতির আদেশে তিনি এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1996 সালে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখে। দায়িত্বশীলতার অনন্য নজির স্থাপন করল দুদক। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর 24 ঘন্টা না যেতেই ব্যবস্থা গ্রহণ করা হলো অভিযুক্তের বিরুদ্ধে। সাময়িক বরখাস্ত করা হলো দুদকের সহকারী পরিচালক SM মামুনুর রশিদকে। পলাতক আসামি নিয়মিত অফিস করছে দুদকে, এমন প্রতিবেদন মঙ্গলবার প্রচার করে সময় সংবাদ। প্রতিবেদন প্রচারের পর তা আমলে নিয়ে বুধবার অফিস আদেশ দেয় দুর্নীতি দমন কমিশন। উল্লেখ করা হয়, মামুনুরের কর্মকাণ্ডে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। তার এমন কর্মকাণ্ড দুদক চাকুরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধের শামিল। ফিলিস্তিনে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েল শান্তি চুক্তি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন এই শিবির নেতা। এই হত্যাযজ্ঞ বন্ধ করা না হলে বিশ্বের মুসলমানদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, গাজায় অসংখ্য নারী ও শিশুকে হত্যা করেছে ইসরায়েলের বর্বর বাহিনী, অথচ আজ বিশ্ববিবেক নিশ্চুপ। এই গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিচারের মুখোমুখি করতে হবে বলেও জানান তিনি। কোথায় পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো যারা মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলে, তারা কেন এখন চুপ রয়েছে? জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সে জাতিসংঘ কি করছে এই গণহত্যার বিরুদ্ধে? আমরা ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, পুরো পৃথিবী তোদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জার্মানির স্বেচ্ছাসেবক দলের পূর্ব শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের রাইকি ডরফের একটি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সুহেব আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সারোয়ারির সঞ্চালনায় জার্মান বিএনপির নেতারা বক্তব্য রাখেন। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন আলোচনা সভা ও ইফতার মাহফিলে। পর্তুগালের রাইড শেয়ারিংয়ে যুক্ত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন TVDE এক্সপার্ট ইন লিসবনের আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। মঙ্গলবার রাজধানী লিসবনের একটি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের নিয়ে আয়োজনে যোগ দেন সংগঠনটির শতাধিক সদস্য। ইফতারের আগে কুরআন তিলাওয়াত ও হামদ নাত পরিবেশন করেন শিশু, কিশোর ও সংগঠনের সদস্যরা। সে সঙ্গে রাইড শেয়ারিং পেশাটিকে আরও নিরাপদ ও সম্মানজনক করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন সংগঠনের নেতারা। এরপর হামদনাথ ও কুরআন তিলাওয়াত করা শিশু কিশোরদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার আয়োজনে দেশটিতে কর্মরত প্রবাসী সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মত বিনিময় সভা ও ইফতার মাহফিল। স্থানীয় সময় সোমবার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত মত বিনিময় সভায় রাষ্ট্রের কল্যাণে সাংবাদিক রাজনীতিকদের ঐক্যবদ্ধ কাজের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা। তারা আরও বলেন, প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে রাজনীতিবিদদের যেমন দায়বদ্ধতা রয়েছে, তেমন সাংবাদিকদেরও সহযোগিতার প্রয়োজন রয়েছে। পারস্পরিক সহযোগিতা সমঝোতার মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী রাজনীতিবিদ ও সাংবাদিকরা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। সম্মানিত সভাপতি, সম্মানিত কথা বলতেছিলাম, প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিল করেছে বিএনপির মালদ্বীপ শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার রাজধানী মালের প্রাণকেন্দ্রে অবস্থিত এক রেস্তোরাঁয় এই অনুষ্ঠান হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হলো সেমিনার ও ইফতার মাহফিল। প্রবাসীদের ক্ষমতায়ন ও জাতি গঠন শীর্ষক সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মীর নুরানী রুকমা। সংগঠনের আহ্বায়ক মকিস মনসুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুজিবুর রহমানের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমিগ্রেশন জাজ সলিসিটর বেলায়েত হোসেন। প্রবাসী কমিউনিটি ও মূলধারার রাজনীতির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল মিলন মেলায় রূপ নেয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ জিলু খান। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত যাওয়ার আগে হুঙ্কার দিলেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতকে ভয় নয়, বরং হারাতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। সময় সংবাদে হামজা আরও জানান, সুনীল ছেত্রীর অভিজ্ঞতাকে ভয় পাচ্ছেন না তিনি। বাংলাদেশ দলে জামাল ভুঁইয়া সহ মানসম্মত অনেক ফুটবলার থাকায় পাত্তা পাবে না স্বাগতিকরা। শিলংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের ভালোবাসার জবাব মাঠে সেরা পারফরমেন্স দিয়ে দিতে চান হামজা। আরও জানাচ্ছেন পারভিন আক্তার। আমাদের সঙ্গে আছেন দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। আমাদের সুযোগ হয়েছে তার সঙ্গে কথা বলার। বাংলাদেশে আছেন এখন হামজা। বাংলাদেশ দলের সঙ্গে তার এখন পরবর্তী মিশন ভারত। আমরা কথা বলবো হামজার সঙ্গে। ভারতের সঙ্গে ক্রুশিয়াল ম্যাচ, এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা করেছেন যদি বাংলায় জানতে চাই, এবং ভারতীয় দল সম্পর্কে কতটুকুন আইডিয়া আছে আপনার? আসসালামু আলাইকুম। আমরা জানি বড় ম্যাচ আছে ইন্ডিয়ার সঙ্গে, বহুত পারের প্রেশার আছে, বাট আমরা টিমের মাঝে আমরা কম আছি, এক্সাইটেড আছি, আমরা প্ল্যান আছে, সো ইনশাল্লাহ আমরা উইন করবো। হামজা, সুনীল ছেত্রী এই ম্যাচের জন্য ফিরেছে, তার বয়স এখন 40, সে আপনার চাইতে অনেক অভিজ্ঞ। তো তার খেলা কি দেখেছেন, এবং তাকে নিয়ে, তাকে আটকানোর, সবাই বলছে যে এই ম্যাচটা হামজা ভার্সেস সুনীল ছেত্রী, তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা করেছেন বা তাকে কিভাবে মোকাবেলা করবেন? না, আমি আসলে হ্যার গেম বেশি দেখছি না, বাট আমি শুনছি হ্যার অবভিয়াসলি বিগ এক্সপিরিয়েন্স আর কোয়ালিটি আছে, বহুত সময় লাগে ইন্ডিয়া খেলছে। আর আমার বহুত আরও প্লেয়ার আছে, জামাল আছে, বহুত অ্যাটাকিং প্লেয়ার্স আছে, সো ঠিক আছে, আমার কথা নয়, ইটস ডেফিনেটলি অ্যাবাউট ইন্ডিয়া আর বাংলাদেশ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন ভারত শক্ত প্রতিপক্ষ হলেও ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশ দলের আছে, এবং হামজা 25 মার্চের ম্যাচে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অবশেষে অবসান হলো দীর্ঘ সময়ের অপেক্ষার। আনুষ্ঠানিকভাবে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের। প্রথমবারের মতো বাংলাদেশের দলের হয়ে অনুশীলনে মাঠে মাতালেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। 8 নম্বর জার্সি গায়ে মিডফিল্ডে ছিল তার বাড়তি মনোযোগ, যদিও ডিফেন্সিভ মিডফিল্ডেও অনুসরণ করতে দেখা যায় তাকে। বল নিয়ে গোল পোস্টের দিকেও ছুটেছেন হামজা। জামাল তোপদের সঙ্গে কিংস অ্যারেনায় পুরো সময় মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন শেফিল্ড তারকা। হামজাকে দেখতে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন সমর্থকরাও। পাখির চোখ খুঁজে খুঁজে ফেরে একজনকে, যাকে নিয়ে দেশের ফুটবল এখন দেখছে আশার আলো। তার ছোঁয়ায় বদলে যাবে ফুটবলের দৈন্যদশা, দুয়ার খুলবে নতুন সম্ভাবনার। তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি হামজা চৌধুরী। বেশ কয়েক বছরের একটা অপেক্ষা। যখন থেকে চাউর হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার গায়ে জড়াতে যাচ্ছেন লাল সবুজের জার্সি, তখন থেকেই দিন গুনতে শুরু করে দেশের ফুটবল ভক্তরা। সে অপেক্ষা ফুরিয়েছে ইতোমধ্যেই। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগমন হামজা চৌধুরীর। টিম বাস থেকে এক এক করে সতীর্থদের সঙ্গে নেমে এলেন শেফিল্ড তারকা। লাল সবুজের জার্সি গায়ে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে মাঠে নামলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রথম অনুশীলনে মাঠে নামার আগে কিছু সময় স্ট্রেচিং এর পর রানিং করে নেন হামজা। এরপর মাঠে নেমে পছন্দের পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডেই ঘাম ঝরাতে দেখা যায় তাকে। বল পায়ে গোলপোস্টের দিকে ছুটে যান শেফিল্ড তারকা। লাল সবুজের হয়ে প্রথম অনুশীলন যে বেশ উপভোগ করেছেন তিনি, তার ছাপ ফুটে ওঠে তার চোখে মুখে। দলের বাকিদের সঙ্গে হামজার স্বাচ্ছন্দ্যে বোঝা গেল জাতীয় দলের জার্সি গায়ে তুলতে কতখানি মুখিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। অনুশীলনের পুরোটা সময় নিজেকে উজাড় করে দেন এই শেফিল্ড তারকা। কোচ হাভিয়ার কাবরেরার মনোযোগে এদিন হামজার দিকেই ছিল খানিক বেশি। দুভাগে ভাগ হয়ে দলের ফুটবলারদের পরখ করে নেন এই স্প্যানিয়ার্ড। কোচ কাবরেরার সঙ্গে অনুশীলনের মাঝেই আলাপ সেরে নেন হামজা। বুঝে নেন নিজের ডিউটি, মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যান দলের সঙ্গে।
ক্যামেরার লেন্স কিংবা দর্শকদের তীক্ষ্ণ দৃষ্টি সবকিছুই যেন ওই একজনকে ঘিরে। নাম্বার 8 মাঠে নামতেই বসুন্ধরা কিংসের গ্যালারি থেকে ভেসে আসে হামজা ধ্বনি। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকাকে স্বাগত জানাতে দীর্ঘ সময় এদিন অপেক্ষা করেন ভক্তরা। হামজার অন্তর্ভুক্তিতেই ভারতের বিপক্ষে ভীতি জাগানিয়া পারফরম্যান্সের প্রত্যাশা দেশের ফুটবলের কোটি ভক্তের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চরমপন্থা মাথা চাড়া দিলে ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। সার্বভৌমত্ব নিয়ে আপোষ নয়, হুঁশিয়ারি জামায়াতের। দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান এনসিপি। এবং আওয়ামী লীগ নেতা গোলাপের যুক্তরাষ্ট্রের 9টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ সালমান এফ রহমানের। 4 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।